এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের একটি বিরাট অংশের প্রশ্ন 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে বা হবে, সেখানে কি আমাদের কোনো সরকারের পরিবর্তন দেখা যাবে, নাকি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মুখ বুজে সহ্য করতে হবে পশ্চিমবঙ্গের একটা বিরাট নিরপেক্ষ এবং স্বাধীনচেতা মানুষকে, যারা নিজেদের কেরিয়ার, নিজেদের সন্তান সন্ততিদের কেরিয়ার নিয়ে চিন্তায় থাকেন, তাদেরকে আরো 5 বছরের জন্য সহ্য করতে হবে এই রকম চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত একটি সরকারকে? এই প্রশ্নটাই বোধহয় আপনাদের সকলের মনে রয়েছে। সে আপনি বিজেপি সমর্থক হতে পারেন কিংবা সিপিএম কংগ্রেস সমর্থক হতেই পারেন। এর উত্তর আজকের পর্বে খোঁজার চেষ্টা করব, কিন্তু যারা একেবারেই প্রথমেই উত্তরটা আমার কাছে জেনে নিতে চাইছেন যে এর সম্ভাব্য উত্তর কি, এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটা সম্ভব। 2026-এ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা সম্ভব, এটা বিশ্বাস করি। কিন্তু কিছু তথ্যের ভিত্তিতে বিশ্বাস করি, কিছু যুক্তির ভিত্তিতে বিশ্বাস করি, সেইগুলোই আজকে আপনাদের সামনে বলবো। আশা করি আপনারাও এগ্রি করবেন এবং আপনাদেরও কোন কোন মতামত রয়েছে 2026-এ ক্ষমতা পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি কি পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মনে করছেন, সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি যেমন তুলে ধরবো, আপনারাও লিখে জানাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় থাকবে এবং বেশ কিছুদিন ক্ষমতায় থাকার পর তারা ক্ষমতা থেকে বিদায় নেবে। এবং তাদের বিদায়ের মূলত যে কারণ, পশ্চিমবঙ্গের ইতিহাসই বলুন আর ভারতবর্ষের ইতিহাস বলুন, যে কোনো রাজ্যের শাসক দলের বিদায়ের মূল কারণ হচ্ছে দুর্নীতি। মূলত দুর্নীতি একটা বড় ইস্যু, যার জন্য শাসককে পরিবর্তন করে পশ্চিমবঙ্গ বা ভারতের মানুষরা। এছাড়াও বিভিন্ন ইস্যু রয়েছে, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বলুন, চাকরির সংস্থান, কর্মসংস্থান, কৃষকদের নিয়ে কি পরিকল্পনা করা হচ্ছে, এই সব দিক থেকেই কিন্তু ডিপেন্ড করে যে একটা সরকার কতদিন ক্ষমতায় থাকবে। তাই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই যে 3টি বা 4টি পয়েন্ট আপনাদের সামনে বললাম, এই 3টি বা 4টি পয়েন্টের বেসিসেই কিন্তু ডিপেন্ড করে যে রাজ্যে কোন দল ক্ষমতায় আসবে এবং কোন দল ক্ষমতা পরিবর্তন করে তাদের সরকার থেকে সরে যেতে হবে। কিন্তু অদ্ভুত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ যে পয়েন্টগুলো আপনাদের উল্লেখ করলাম, যেমন ধরুন দুর্নীতি মূল ইস্যু, কিংবা ধরুন কর্মসংস্থান, শিল্পায়ন বা দ্রব্যমূল্য বৃদ্ধি, এর প্রত্যেকটি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাতে একেবারেই তলানিতে ঠেকে গেলেও, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেলেও, যতবারই নির্বাচন হচ্ছে ততবারই আমরা এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি, সবুজ আবির এবং সবুজ রসগোল্লা। তাহলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন যে এই অপদার্থ একটা প্রশাসনের পতন কবে হবে। দেখুন, পতন হওয়া, তার কিছু উত্তর আপনাদের সামনে আজকে দেব। আপনারা জানেন যে এই কয়েকদিন আগে বিধানসভা 2টি রাজ্যে নির্বাচন হয়ে গেল, একেবারেই মারমার কাটকাট। তার মধ্যে একটি ছিল মহারাষ্ট্র, একটি ছিল ঝাড়খণ্ড। আমি খুব বিস্তারিত বলবো না, তাহলে ওই বিষয়ে পর্বটা হয়ে যাবে। কিন্তু আপনারা জানেন যে মহারাষ্ট্রের লড়াই কিন্তু পশ্চিমবঙ্গের লড়াইয়ের থেকে অত্যন্ত কঠিন ছিল। কেন না, সেখানে শিবসেনা এবং এনসিপি, তাদের 2টি করে ব্রাঞ্চ ছিল। একটা যদি হয় উদ্ধব ঠাকরের শিবসেনা, যারা ইন্ডি জোটের সঙ্গে রয়েছে, কংগ্রেসের সঙ্গে রয়েছিল, ঠিক তেমনি অন্য একটা শিবসেনা হচ্ছে একনাথ শিন্ডে, যারা বিজেপি বা এনডিএর সঙ্গে ছিল। ঠিক তেমনি যদি আবার এনসিপির কথা বলেন, তাহলে শরদ পাওয়ারের এনসিপি, তারা ছিল ইন্ডি জোটের সাথে, আর তার ভাইপো অজিত পাওয়ারের এনসিপি, তারা ছিল বিজেপি বা এনডিএ জোটের সাথে। এবং আরো বিভিন্ন দল সেখানে ছিল, বিজেপি কংগ্রেসের মতো প্রধান দলগুলো তো ছিলই। তাই অত্যন্ত জটিল সমীকরণে সেখানে নির্বাচন হয়ে গিয়েছিল। বিশেষ করে লোকসভা নির্বাচনে সেখানে এনডিএ মোটেই ভালো ফল করতে পারেনি, কিন্তু 4-5 মাসের মধ্যেই এনডিএ সেখানে যে ফলাফল করেছে, তা শুধু চমকে দেওয়াই নয়, এমনটা বোধহয় স্বয়ং এনডিএ বা বিজেপি তারা নিজেও ভাবতে পারেনি। কিন্তু উল্টো দিকে আবার যদি আপনারা খেয়াল করে দেখেন, হেমন্ত সোরেন বা শিবু সোরেনের রাজ্য ছত্তিশগড়, ওপিনিয়ন পোলে ছত্তিশগড়ে বিজেপি বা এনডিএ ক্ষমতায় আসবে সেখানে একটা ইঙ্গিত দেখা দিলেও আদতে সেটা হলো না। অর্থাৎ সেখানে যারা সরকার ছিল সেই সরকারই টিকে গেল। 2 রাজ্যে, মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড, 2 রাজ্যেই যারা সরকারে ছিলেন তারাই টিকে গেলেন। এবং এই যে 2 রাজ্যে 2 সরকার যে টিকে গেল, অর্থাৎ যে সরকার ক্ষমতায় ছিল তারাই কিন্তু আরো 5 বছরের জন্য শাসন করার দায়িত্ব পেলেন। তার মূল কারণ কি জানেন? অনেকগুলো কারণ রয়েছে, একটা কারণে এত সহজে ব্যাখ্যা করা যায় না। কিন্তু যদি মূল কারণ বলতে পারেন বা অন্যতম কারণ বলতে বলেন, সেটা হচ্ছে মহিলা ভোট।
কেন মহিলা ভোটের কথা আপনাদের সামনে বলছি? না, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মহিলা ভোট কতটা ইম্পর্টেন্ট। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বা তাদের কাছে পাওয়ার জন্য, কাছে টানার জন্য কি কি প্রকল্প চালু করেছেন, বিশেষ করে এই সমস্ত ফলাফল অ্যানালিসিস করার জন্য বিভিন্ন ইউটিউবাররা বলে থাকেন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রমরমা। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এটা একেবারেই অমূলক এমনটা তো নয়। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, মূলত সেগুলো মহিলাদের নিয়ে প্রোগ্রাম, এবং সেখানে কিন্তু মহিলাদের আর্থিক সংস্থানের বিষয়টি রাজ্য সরকার নিশ্চিত করেছে, অর্থাৎ হাতে কিছু টাকা গুঁজে দেওয়া। এবং এটাই ম্যাজিকের মতো যে কাজ করে, সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন প্রমাণিত হয়েছে, ঠিক তেমনি আবার বিজেপি শাসিত এই রাজ্য বলুন আর অন্যান্য বিরোধী দল শাসিত রাজ্যে বলুন, এই একই ফর্মুলা কাজ করেছে। কিভাবে আপনাদের উদাহরণ দিতে চাইবো, যে এই যে ঝাড়খণ্ডে নির্বাচন হয়ে গেল, সেখানে হেমন্ত সোরেন তিনি জেল যাত্রার পরেও যে আরো একবার ক্ষমতায় টিকে গেলেন, তার অন্যতম যদি কারণ বলতে বলেন, যে সেখানে পুরুষদের থেকেও কিন্তু মহিলারা বেশি ভোটের লাইনে সামিল হয়েছিলেন, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। 91 লক্ষেরও বেশি মহিলা যেখানে ঝাড়খণ্ডে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেখানে মাত্র 85 লক্ষের বেশি পুরুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু যদি খেয়াল করে দেখেন, পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে অনেক বেশি আমাদের যে কোনো রাজ্যে, কিন্তু ভোটিং টার্ন আউটের সময় মহিলারা বেশি করে ভোটের লাইনে দাঁড়ান পুরুষের থেকে। এই কারণেই মহিলাদের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো রাজ্যে। এবং ঠিক আমাদের রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে ঝাড়খণ্ডে একটা প্রকল্প আছে যার নাম মাইয়া সম্মান যোজনা। সেই মাইয়া সম্মান যোজনা চালু করেছিলেন হেমন্ত সোরেন, এবং রাজ্যের 21 থেকে 49 বছর বয়সী মহিলাদের মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়, অর্থাৎ ঠিক যেন লক্ষ্মীর ভাণ্ডার। অনেকেই মনে করছেন এই যে মাইয়া যোজনা, এটাই কিন্তু ঝাড়খণ্ডে আরো একবার শাসক দলকে ফিরে আসতে, ক্ষমতায় ফিরে আসতে সাহায্য করেছে। ঠিক তেমনি যদি আবার মহারাষ্ট্রের কথা ভাবেন, এত উন্নত একটা জায়গা, ভারতের সব থেকে দামি রাজ্য বলা হয় মহারাষ্ট্রকে, তো সেই মহারাষ্ট্রের যদি আপনারা খেয়াল করে দেখেন, সেখানেও লাডলি বহিন প্রকল্পের মাধ্যমে সেখানেও কিন্তু মহিলাদের 3000 টাকা করে মাসে দেওয়া হয়। কাজেই এই দুই প্রকল্পই মাস্টার স্ট্রোক বলে অনেকেই মনে করছেন নির্বাচনে, এবং সেই কারণেই দুই সরকার টিকে গিয়েছেন সেই রাজ্যে। এবার যদি এর সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মাসে মাসে 1000 টাকা এবং 1200 টাকা এসসি এসটিদের জন্য, এটাও কিন্তু বারবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য অন্যতম কারণ। আমি বলছি না যে এটাই একমাত্র কারণ, কিন্তু এটা অন্যতম কারণ। এটা এতটাই একটা বড় কারণ যে পশ্চিমবঙ্গে যা যা দুর্নীতি ঘটছে, এই যে যারা লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে নেন, তাদের বাড়ির ছেলেরা যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না, কিংবা যদি তারা কম পড়াশোনা শিখে থাকেন, তারা পশ্চিমবঙ্গে নিজেদের রুজি রোজগারের ক্ষমতা হারিয়ে ভিন দেশে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়তেই আস্থা দেখাচ্ছেন। আপনারা বলবেন এটা কেন হচ্ছে? কারণটা কি জানেন? এই যে আমরা এত বিশ্লেষণ করি, এত বুঝিয়ে বলার চেষ্টা করি, পশ্চিমবঙ্গের যে দরিদ্র সাধারণ মানুষরা রয়েছে, তারা এই বিশ্লেষণ শুনতেও চান না, আর তারা এই বিশ্লেষণ শুনে কতটা অনুধাবন করবেন সেই প্রশ্নও ওঠে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মানুষের একটা বিরাট অংশ তারা ভাবেন যে যা হচ্ছে সেটা ভগবানের দান, কেউ ভাবেন যা হচ্ছে সেটা আল্লাহর দান। অর্থাৎ আমি যে এই গরিব, আমার যে বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, আমার যে বাড়ির মেয়েটা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সে ঘরের মধ্যে বসে রয়েছে, এর মূল কারণ হচ্ছে ভাগ্য বলে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ বিশ্বাস করে। রাজ্য সরকারের পরিবর্তন হলে বা রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিলে যে এই ভাগ্যের পরিবর্তন হতে পারে, পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ তারা বুঝতেই চান না। তারা সরকার পক্ষের যা দোষ, সেই দোষটাকে ভাগ্যের দোষ হিসাবে, নিজের কপালের লিখন হিসেবে ধরে নেন। এই ধরুন, আপনার বাড়ির কোনো একটি ছেলে যদি চাকরি না পেয়ে থাকে, তাহলে আপনি পাড়ার বন্ধুকে বলবেন, ছেলেটাকে তো পড়াশোনা করালাম, গ্র্যাজুয়েশন করলো, ইঞ্জিনিয়ারিংও পড়লো, ছেলেটা পড়াশোনায় ভালোই ছিল, চাকরি তো আর পেলো না, অন্যরা পেয়ে গেল, ও আর পেলো না। এর জন্য আপনি হয়তো আপনার ছেলেকে দোষারোপ করবেন, ও হয়তো ভালো পড়াশোনা করেনি, কিংবা আপনি নিজেকে দোষারোপ করবেন। কিন্তু আপনি ভুলেও দোষারোপ হয়তো করবেন না যে এই রাজ্য সরকার শিল্প যদি আনতে পারতো, তাহলে আপনার ছেলে অল্প মেধা বা মধ্য মেধা হওয়া সত্ত্বেও কিন্তু চাকরি পাওয়া সম্ভব। যেটা ব্যাঙ্গালোরে হয় সেটা পশ্চিমবঙ্গে হয় না, যেটা হায়দ্রাবাদে হয় সেটা পশ্চিমবঙ্গে হয় না। এই জিনিসটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতেই চায় না। বরঞ্চ আমরা ধরে নিই যে আমাদের এটাই ভাগ্য, আমার ছেলে চাকরি পাবে না এটাই ভাগ্য, আবাস যোজনায় দুর্নীতি হবে, আমরা টাকা পাবো না এটাই ভাগ্য, রেশনের চালে পোকা পাওয়া যাবে এটাই ভাগ্য,
মিড ডে মিলের টিকটিকি পাওয়া যাবে, এটাই আমাদের ভাগ্য। কিন্তু এগুলো মোটেই ভাগ্য নয়। এটা যে রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্ত একটা অবস্থান, সেটা পশ্চিমবঙ্গের একটা অ্যাভারেজ মানুষের এই নলেজটা আমাদের কাছে নেই। সেই কারণে রাজ্যের শাসক দল অনেক রক্ষা পেয়ে যায়। তারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রোষানল থেকে অনেকটাই মুক্ত পেয়ে যায় বা মুক্তি হয়ে যায় এই ভাগ্যের জেরে। বরঞ্চ যদি তাদের হাতে 1000 টাকা গুঁজে দেওয়া যায়, যদি তাদের বাড়ির কন্যাটিকে চাকরির বদলে একটা সাইকেল দিয়ে দেওয়া যায়, যে সাইকেলটা 1 বছর পর ভেঙে যাবে, কিংবা ট্যাব কেনার জন্য যদি কাউকে কাউকে টাকা দিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ বলবে এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই টাকাটা যে আমি আপনি সকলে মিলে আমাদের করের টাকায় দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কোনো মানুষ বলবে না। বলবে যে এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। শুনলে আপনাদের মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাকরি করে, নিজে উপার্জন করে সকলকে এই ট্যাবের টাকাটা দিয়েছেন তার মাইনে থেকে। এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ বিশ্বাস করেন। তারা এটা বিশ্বাস করেন না যে অন্য সরকার আসলে হয়তো আইফোন দিত। এই সরকার তাদের মাত্র 10,000 টাকা দিচ্ছে। অন্য সরকার ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারে 1,000-এর বদলে 3,000 দিত, কিংবা ট্যাবের বদলে হয়তো 50,000 দিত, অথবা নিজের বাড়ির ছেলেকে একটা যুবশ্রী প্রকল্প না দিয়ে তাদেরকে একটা চাকরি দিত। পশ্চিমবঙ্গের মানুষ এটা ভাবতেই ভুলে গেছে যে এমনটা হওয়া সম্ভব। তার কারণ দীর্ঘদিন ধরে অবহেলিত কংগ্রেস জামানা থেকে শুরু করে সিপিএম জামানা, তারপর তৃণমূল জামানা, এতটাই অবহেলার শিকার হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একটা বিরাট অংশ। তারা নিজেদের কোনটা অধিকার, সেই অধিকারটা পর্যন্ত ভাবতে ভুলে গিয়েছেন। যাই হোক, এটা আপনাদের বললাম, আপনারা সহমত কিনা লিখে জানাবেন। তবে বিরোধী দলনেতা আপনাদের সামনে বলেছি, আগের দিনও বলেছি, যে তিনি বেশ আশাবাদী। তিনি মনে করছেন যে এই সমস্ত উপনির্বাচন দিয়ে মোটেই জাজ করা যায় না, এবং তার সঙ্গে আমি কিন্তু সহমত। তার কারণ দেখুন, পশ্চিমবঙ্গের বিরাট অংশের একটা মানুষ তারা জানেন যেহেতু উপনির্বাচনে সরকার পরিবর্তন হবে না, তাই যদি উপনির্বাচনে আমি অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিই আমার লাভ নেই। বরঞ্চ আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে, বরঞ্চ শাসকের রোষানলে পড়ে এসে আমি অন্য কোনো প্রবলেমের মধ্যে পড়তে পারি। এই কারণে উপনির্বাচনেও সাধারণ মানুষ ভেবেচিন্তে ভোট দেয়। কিন্তু যেখানে সরকার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে তবু কিছুটা বুদ্ধি প্রয়োগ করে তারা সেই ধরনের ভোটাধিকার প্রয়োগ করেন বলে অন্তত একটা অংশের মানুষ, সেটা আমার বিশ্বাস। তাই শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি বললেন, তিনি কতটা আশাবাদী, একটা লম্বা বক্তব্য তিনি আরো একবার দিয়েছেন। গতদিনেও শুনিয়েছিলাম, কিন্তু কালও আরো একটা লম্বা বক্তব্য তিনি দিয়েছেন। সেই অংশটি শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন। গতকালই তো প্রতিক্রিয়া দিয়েছি, আবার নতুন উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রথমত, পশ্চিমবাংলায় উপনির্বাচনে ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না। উদাহরণ 1, কোচবিহারে উপনির্বাচন হয়েছিল 16 সালে লোকসভার, 4,70,000 ভোটে ওখানে তৎকালীনতন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় জিতেছিলেন। 19-এ ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি 70,000 ভোটে জিতেছে। 19 সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ, যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল, একটায় 40,000, একটায় 56,000, দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল। খড়গপুর থেকে প্রদীপ সরকার 20,000 ভোটে, কালিয়াগঞ্জ থেকে তপনদেব সিং 2200 ভোটে। 21 সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতেছে। আরও উদাহরণ নেবেন, সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল ভোট, 24-এর ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট পেয়েছে। 23 সালে আমাদের ধূপগুড়ি সিটে 4,000 ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম। এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে 20,000 ভোট লিড দিয়েছে। আপনি আমার নাম করে লিখে রাখুন, সাধারণ নির্বাচনে নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জিতবে। এই পরিবর্তনটা কেন? সিতাইতে 40% মুসলমান ও সিট বিজেপি পাবে না। 80% মুসলমান বাস করে হাড়োয়া, পাবেন না। সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পরে 6 মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাখা হয়েছিল। এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে
পুলিশের লোকরা, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ এবং ওসি আইসিরা গিয়ে বলেছে সাগরদিঘি মডেল, এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিঘির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে। অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি খুব পরিষ্কারভাবে বলি, আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায়, আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি। প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে। সেই কারণে আমরা 21-এর নির্বাচনে 7টা বিধানসভা জিতেছি। এখানে 23-এর নির্বাচনে আমরা 2100 গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে। 24-এর লোকসভা ভোটে আমরা 16টার মধ্যে 15টাতে এগিয়ে আছি এবং 2টো লোকসভায় আমরা জিতেছি। স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান, বলছি না, রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে, প্রায় 1 কোটি জনবিন্যাস বদলে দিয়েছে। এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙ্গার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে, বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি, উল্টে আরও ভালো প্রকল্প দিয়েছে। উদাহরণ 1, উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা 50,000 টাকা করে। শুনলেন বন্ধুরা, এবার ওই যে প্রথমে আপনাদের শুরু করলাম 2026-এ পরিবর্তন হওয়া সম্ভব কিনা, দু এক কথা বলেই আজকে শেষ করব। সেটা হচ্ছে, আমি বিশ্বাস করি 2026-এ পরিবর্তন হওয়া সম্ভব। দেখুন, শাসক দল এই যে 6-6 করার পরেও তারা আত্মতৃপ্তি হয়ে বসে নেই, বরঞ্চ তারা এই জয়ের পরও আরো বেশ কিছু মিটিং করছেন, বৈঠক করছেন। আপনাদের একটা খবর দেখাচ্ছি, রদবদল শীঘ্রই, এবার তৃণমূলের নজর 2026। অর্থাৎ একটা দল প্রত্যেকটা নির্বাচনে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেই বলুক আর যেভাবেই বলুক সে জিতছে, কিন্তু তারপরেও 2026-এ যেন তারা জেতে, তার জন্যই আজ থেকে কিন্তু তারা প্রস্তুতি শুরু করে দিল। কিন্তু এই যে বিজেপি, দেখবেন, আমি সিপিএম কংগ্রেসের কথা ছেড়ে দিলাম, তার কারণ এরা অপ্রাসঙ্গিক। আমি আপনাদের সামনে দীর্ঘদিন ধরে বলি, হয়তো আপনাদের কথাটা শুনতে বাজে লাগতে পারে, কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের ইতিহাসে এরা পোস্টারে পরিণত হয়েছে, আর কোনোদিন ফিরে আসতে পারবে না, কোনো দিন না। যদি না তৃণমূলের সঙ্গ এরা ত্যাগ করে, ততদিন পর্যন্ত এরা কোনোদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে না, তাই তাদের আমি বাদ দিলাম। কিন্তু বিজেপি তারা কিভাবে ক্ষমতায় আসতে পারে? তৃণমূল কংগ্রেস সরকারের থেকেও যদি এখন থেকে 2026-এর জন্য তারা টার্গেট বেঁধে দেন, তারা এখন থেকে যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে বিজেপির আরো দ্বিগুণ গতিতে যে কাজটা করা উচিত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কি দেখবেন তিনি কোনো স্ট্র্যাটেজি এখন থেকেই সাজাতে শুরু করেছেন, এখন থেকেই কোনো প্রোগ্রাম করছেন, এখন থেকেই জনসভা শুরু করে দিয়েছেন। টার্গেট 2026-কে লক্ষ্য রেখে তিনি বেশ কিছু সাংবিধানিক রদবদল করছেন। এমনকি কোনো মণ্ডল সভাপতি তিনি যদি কাজ না করে থাকেন, শুধুমাত্র খাতায় কলমে তার নাম রয়ে গেছে, সেই সমস্ত মণ্ডল সভাপতিদের সরিয়ে দেওয়া অবিলম্বে উচিত, এই ধরনের তিনি কোনো পদক্ষেপ করছেন। কিচ্ছুটি করবেন না। নির্বাচন আসবে, নির্বাচনের 2 থেকে 3 মাস আগে দেখবেন যে বিজেপি সক্রিয় হবে, এবং 3 মাস আগে সক্রিয় হয়ে তারা এমন একটা ভাব দেখাবে যে 2026-এ তারাই ক্ষমতায় দখল করবে। সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতির একের পর এক উদাহরণ তারা টেনে আনবেন, কতটা তৃণমূল কংগ্রেস করাপ্ট সেটা বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু তারা বোঝেন না যে পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই বুঝে গিয়েছেন তৃণমূল কংগ্রেস দলটা কতটা করাপ্ট। আপনি আর নতুন করে কোনো তথ্য এনে তৃণমূল কংগ্রেস কতটা করাপ্ট এটা বোঝানোর আর কোনো দরকার নেই। যারা বোঝার তারা এমনিই বুঝে গিয়েছে, আর যারা বোঝার নয় তারা এর পরেও কোনোদিনই বুঝবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় থেকে যদি সাংগঠনিক রদবদল করে, একের পর এক নির্বাচন জেতার পরেও যদি তারা সংগঠনকে মজবুত করার চেষ্টা ক্রমাগত চালিয়ে যায়, আপনারা বিরোধী দল হয়ে তার দ্বিগুণ যেখানে করা উচিত সেখানে তৃণমূল যতটা করছে তার সিকিভাগও আপনারা করছেন না, আর ভাবছেন ম্যাজিক করে আপনাদের পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেবে আপনাদের ভোট দিয়ে দেবে। আপনি যদি পরিশ্রম না করেন আপনি কি সাফল্য পাবেন? খুব সিম্পল, যে পরীক্ষার আগে আপনি যদি সারা বছর না পড়েন, 3 মাস আগে যদি আপনি পড়েন, আপনি কি সফলতা পাবেন? তৃণমূল কংগ্রেস সারা বছর পড়ে, সেটা দুর্নীতি করেই পড়ে বলুন, কিংবা কিভাবে টুকলি করে পরীক্ষায় পাশ করব সেই নিয়েই প্ল্যান বলুন, কিংবা টিচারকে কিভাবে ঘুষ দিয়ে রাখবো যাতে করে পরীক্ষার হলে বই নিয়ে ঢুকলেও টিচার আমাকে কোনো রকম ধরতে না পারে, টিচারের পকেটে কিভাবে টাকা গুঁজে দেব, এই ধরনের প্ল্যান করেই বলুন। কিন্তু তারা সারা বছর সেই নির্বাচনী প্রস্তুতিটা রাখেন, আর আপনারা
বিরোধী দল এমনিতেই শাসক দলের থেকে যে কোনো বিরোধী দলকে ক্ষমতায় আসতে গেলে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। সেখানে তৃণমূল যা পরিশ্রম করে আপনারা হাফও পরিশ্রম করেন না। শুধু ভাবছেন যে যেহেতু পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে রয়েছে, আপনারা ভাবছেন কোনো কিছু না করে যদি ভোট পাওয়া যায় তাহলে এমনিতেই এই ভোট পার্সেন্ট বাড়বে। আসলে ভুল ভাবছেন, সেটা আপনাদের বলছি। তার কারণ সাধারণ মানুষ আপনাদের ওপর ভরসা রাখছে, আগামী দিনেও রাখবে, কিন্তু দীর্ঘদিন আপনাদের ওপর ভরসা রাখতে 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 যদি আপনারা ব্যর্থ প্রমাণ করে ফেলেন তাহলে কিন্তু সাধারণ মানুষও একদিন আপনাদের থেকে মুখ ফেরাবে। সেদিন দেখবেন নোটাতে বেশি ভোট পড়ছে আপনাদের থেকে। এই দিনটাকে যদি আটকাতে চান তাহলে সাধারণ মানুষের মনের মধ্যে যে আস্থাটা এখনো রয়েছে আপনাদের প্রতি তাকে সম্মান করতে শিখুন। আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে সাপোর্ট রয়েছে সেটাকে সম্মান করতে হবে, শুধুমাত্র এই ভোটের আগে নির্বাচনের প্রচারে এসে নয়, একেবারে তার আগে থেকেই পশ্চিমবঙ্গের নির্বাচনে ক্ষমতায় জিতবো 1 বছর থেকে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বকে আসতে হবে। যদি মনে করেন যে 3 মাস আগে বা 1 মাস আগে নরেন্দ্র মোদীকে এনে, অমিত শাহকে এনে পশ্চিমবঙ্গের মন আপনারা জয় করে ফেলবেন, তাহলে এই ভুল তো অতীতেও করেছেন, কোনো ফল হয়নি, আর 2026-এও হবে না। কিন্তু এটা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের যে জমি তৈরি আছে পুরো বিরোধীদের জন্য পাকা একটা জমি, এই জমিটা শুধুমাত্রই নিজেদের অর্জন করতে হবে। সেইটুকু এফোর্ট যদি আপনারা না দেন তাহলে পশ্চিমবঙ্গের ক্ষমতা আপনারা দখল করতে পারবেন না। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রিপেয়ার রয়েছে একটা শক্তপোক্ত বিরোধী দলকে নিয়ে আসার জন্য। সেই যোগ্যতাটা, সেই বিশ্বাসযোগ্যতাটা সাধারণ মানুষের সামনে আপনাদের প্রমাণ করতে হবে, আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বকে প্রমাণ করতে হবে। আর তা যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গে জয়ের স্বপ্নটা আপাতত ছেড়ে দেওয়াই ভালো। কি বলেন বন্ধুরা? সহমত পোষণ করলেন নাকি দ্বিমত? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।